নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বহরমপুর কেন্দ্র থেকে লোকসভায় ষষ্ঠবারের জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলের নেতা অধীর রঞ্জন চৌধুরীর। গ্রাউন্ড রিপোর্ট একথাই বলছে। তবে লড়াই খুব টানটান হবে। অধীরবাবু 2019-এ ৭৯,০০০-এর একটু বেশি ভোটে জিতেছিলেন। ওই একই রকম ভোটেই সম্ভবত তিনি ষষ্ঠবারের জন্য নির্বাচিত হতে চলেছেন। অধীরবাবু কি ভাবছেন, তার সামনে রাজনৈতিক পথটা কেমন, এ নিয়ে নানা রকম জল্পনা চলছে। সুকান্ত মজুমদার তো অধীরবাবুকে বিজেপিতে আমন্ত্রণই জানিয়ে ফেলেছেন। এইসব নিয়ে বলবো, কিন্তু তার আগে দু একটা কথা বলা প্রয়োজন। এখনো পর্যন্ত ৩৭৬টি আসনে লোকসভায় ভোট হয়েছে। চতুর্থ দফার ভোটের শেষে সারা দেশে ৩৭৬টি আসনে ভোট হয়েছে। তার মধ্যে এনডিএ ২৩৫টি আসনে জয়লাভের সম্ভাবনা প্রবল। রাজগুরু গাঙ্গুলি তার প্রেডিকশনে কথাই বলছেন। যোগেন্দ্র যাদব বলেছিলেন না বিজেপি ২৩২-এ থেমে যাবে। এই চতুর্থ দফায় যেখানে ৩৭৬টি আসনে ভোট হয়ে গেছে, সেখানে এনডিএ ২৩৫টি আসনে জয়লাভের সম্ভাবনা প্রবল। তাহলে বাকি থাকছে আরো ১৬৯টি আসন। তাহলে সেক্ষেত্রে এনডিএ ট্যালি অনেকটাই বাড়বে এবং এই জায়গাগুলোতে এখন বিজেপি এবং এনডিএর খুব স্ট্রং হোল্ড। এবার আসি একটা ঘটনার কথা বলি। রবিবার দিন উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় তার নিজের ওয়ার্ডে, যেখানে তিনি কাউন্সিলর ছিলেন 10 বছর, সেখানে পদযাত্রা করলেন। আমি কৌতূহল বসে উত্তর কলকাতার ভোট চিত্র দেখতে বেরিয়েছিলাম চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য। তারপর সেখান থেকে গেলাম বড়নগর বাজারের কাছে। তাপস রায় ছিলেন, কৌস্তুভ বাগচি ছিলেন, সজল ছিলেন। আমি যখন গেলাম তখন দেখি সেখানে তরুণজ্যোতি তিওয়ারি বক্তব্য রাখছেন। আমি একটু দূরে দাঁড়িয়েই শুনছিলাম। নির্বাচনী সভা যেমন হয়, একটু হাইপ তোলার জন্য আক্রমণাত্মক হয়ে ওঠেন বক্তারা বিরোধী দলকে নিশানা করে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল একদল তৃণমূলের সমর্থক মঞ্চের সামনে প্রবল হট্টগোল করছেন, চেঁচামেচি করছেন, সবার আগে বন্ডুল করে দেওয়ার একটা প্রক্রিয়া। পুলিশ ছিল, কিন্তু পুলিশকে দেখলাম একটু অসহায়। শেষ পর্যন্ত সভাটা হলো, কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে বড়নগর কেন্দ্রে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নইলে নির্বাচনী সভা হচ্ছে, পায়ে পা লাগিয়ে প্ররোচনা দেওয়া, ঝগড়া করার তো কোনো মানে ছিল না। কারা প্ররোচনা দেয়, কারা ঝগড়া করে? যখন তারা বোঝে যে পায়ের তলায় মাটি সরে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী ওই অঞ্চলেই থাকেন। আমি তাকে ফোন করলাম, বিষয়টা জানালাম এবং আমি ওনার বক্তব্যের সঙ্গে সহমত। বড়নগর কেন্দ্রের মানুষ এবার তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৈরি, কিন্তু নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যায়। ভীষণবাবু বললেন যে বড়নগর কেন্দ্রের পুলিশ কার্যত দলদাসের মতোই আচরণ করে। নির্বাচন কমিশনকে স্বতঃপ্রণোদিতভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলে মার্জনা করবেন, বড়নগর কেন্দ্রে এবার সজল ঘোষের জয়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল। সুষ্ঠুভাবে ভোট হলে বড়নগরে বিজেপি জিতবে, এমনই দাবি করেছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। এবং আমি নিজের চোখে দেখলাম একটা নির্বাচনী সভা চলছে, বন্ডুল করে যাওয়ার তো কোনো মানে নেই, প্ররোচনা সৃষ্টি করার তো কোনো মানে নেই। কারা প্ররোচনা সৃষ্টি করে? যাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আর সজল লড়াকু ছেলে,
ও কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছে এবং তাতেই শাসক শিবিরের ভয়টা ক্রমশ বাড়ছে। এবং তাপসবাবু ওখানকার বিধায়ক ছিলেন, তিনি ইনসান আউটস জানেন কেন্দ্রে, তিনিও এসছিলেন। তার সামনে এই বিক্ষোভ দেখানোটা তৃণমূলের যে আত্মবিশ্বাস বলে কিছু নেই সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এবার আসে অধীর চৌধুরীর প্রসঙ্গে। মল্লিকার্জুন খাড়গে নিজেকে বলেছেন হাইকমান্ড, তিনি সিদ্ধান্ত নেবেন, তার সিদ্ধান্ত পছন্দ না হলে অধীর বাবুর জন্য দরজা খোলা আছে, তিনি বেরিয়ে যেতে পারেন। আচ্ছা, অধীর বাবু ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, এআইসিসির সদস্য তো বটেই, লোকসভায় কংগ্রেসের নেতা বা বিরোধী দলনেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। তাহলে কংগ্রেস হাইকমান্ডের পার্ট অধীর রঞ্জন চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে একা নন। এবং মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি হয়ে যদি ভেবে থাকেন যে তিনি 10 নম্বর জনপথের বাইরে গিয়ে কংগ্রেসকে চালাবেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ এখনো মা ছেলের হাতে। মল্লিকার্জুন খাড়গে হয়তো দৈনন্দিন বিষয়ে কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু পলিসি ডিসিশন নিতে গেলে তাকে অবশ্যই 10 জনপথের সবুজ সংকেত নিতে হয়। তিনি একজন পুতুল সভাপতি, এটা বোধহয় তিনি ভুলে গিয়েছিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না যে খাড়গেজি ওই ইন্ডি জোটের কনভেনার হবেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, তাতে মল্লিকার্জুন খাড়গে আকাশ কুসুম ভাবতে শুরু করেছিলেন, দিবাস্বপ্ন দেখতে শুরু করেছিলেন। যদি কোনো মতে ইন্ডি জোট ক্ষমতার কাছাকাছি আসে, তার ভাগ্যে শিকে ছিকতে পারে। অন্তত গুজরাল, দেবেগৌড়া, চরণ সিং এর মতো নাম তো লেখা থাকবে ইতিহাসের পাতায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী। অধীর রঞ্জন চৌধুরীকে তিনি নিশানা করছেন। অধীর বাবু 5 বারের সাংসদ, 6ষ্ঠ বারের জন্য সম্ভবত জিতবেন। আর মল্লিকার্জুন খাড়গে 2019-এর লোকসভা নির্বাচনে কর্ণাটকে হেরে গিয়েছিলেন, তারপর রাজ্যসভায় তিনি মনোনয়ন পান। গান্ধী পরিবারের আস্থাভাজন, কিন্তু কি করা যাবে, ব্যক্তিগত উচ্চাসা তো থাকতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার ব্যক্তিগত উচ্চাসাকে উস্কে দিয়েছিলেন, তাতে মল্লিকার্জুন খাড়গে যার পর নাই কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আর অধীর বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে রাজনৈতিকভাবে বিরোধিতা করছেন, সেটা কেসি বেণুগোপাল, রুটলেস ওয়ান্ডার, জয়রাম রমেশ, মল্লিকার্জুন খাড়গের পছন্দ নয়। তারা অধীর বাবুকে হেনস্থা করতে চান। অধীর বাবু একা লড়াইটা লড়লেন, কংগ্রেসের কেউ এলেন না। এমনকি যে এআইসিসির পর্যবেক্ষক, তিনিও বেবালম ভুলে গেলেন, খোঁজ পর্যন্ত নেননি। অধীর বাবু বলেইছেন যে আমার লড়াইটা আমাকে নিজেই লড়তে হয়েছে, ওদের ব্যবহার দুর্ভাগ্যজনক। তবে খাড়গে সাহেব বোধহয় জানেন না, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী অধীর চৌধুরীকে ভীষণ বিশ্বাস করেন। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি। প্রথম ইউপি এর সময় 2006 বিধানসভা নির্বাচন হলো, সেখানে বহরমপুরে জাতীয় কংগ্রেস প্রতীক দিয়েছিল মায়ারানী পালকে, আর কান্দিতে প্রতীক দিয়েছিল অতীশ সিনহাকে। কান্দির রাজ পরিবারের সন্তান, অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ এই অতীশ সিনহা। অধীর বাবুর সঙ্গে অতীশ সিনহার একটা বিরোধ দীর্ঘদিন ধরে ছিল, আর মায়ারানী পালকেও তিনি পছন্দ করতেন না। তাই তিনি দুজন নির্দলকে দাঁড় করিয়েছিলেন, বহরমপুরে মনোজ চক্রবর্তী আর কান্দিতে অপূর্ব সরকার ওরফে ডেভিড, যে ডেভিড আবার 2019-এ তৃণমূলের প্রার্থী অধীরের বিরুদ্ধে লড়েছিলেন। তাদের দুজনেরই প্রতীক ছিল কুঠার। দুজনেই জিতলেন, মনোজ এবং ডেভিড। তারপরে কংগ্রেসে সামিল হলেন। তাহলে কংগ্রেস নেতৃত্বের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধচারণ করে ওদের নির্দল দাঁড় করিয়ে তাদেরকে জিতিয়ে আবার কংগ্রেসে নিয়ে এসেছিল। 2011 সালে কংগ্রেস তৃণমূলের কিভাবে জোট হলো আমার নিজের চোখে দেখা।
মানস ভূঁইয়া 90টির কম আসন তৃণমূল দিলে জোট করতে রাজি ছিলেন না, কিন্তু সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত 65 আসনে লড়তে কংগ্রেস রাজি হয়। কিন্তু মুর্শিদাবাদের 4টে আসন, হরিহরপাড়া, জলঙ্গি, ভগবানপুর এবং সাগরদিঘি, ভগবানগোলা এবং সাগরদিঘি, 4টি কেন্দ্রে অধীরবাবু নির্দল দান করান, সম্ভবত নলকূপ প্রতীকে। 3টি কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী হারেন। সাগরদিঘিতে সুব্রত সাহা খুব অল্প মার্জিনে জয়লাভ করেছিলেন। তাহলে সোনিয়া গান্ধী যেখানে জোট গড়তে ভীষণ উন্মুখ ছিলেন, মানস ভূঁইয়াকে সোনিয়া গান্ধী বাধ্য করেছিলেন 65 আসনে কংগ্রেস যাতে লড়ে। তারপরেও অধীরবাবু নির্দল প্রার্থী দিলেন, তৃণমূল হারলো, শুধু সুব্রত সাহা জিতল। তারপরেও অধীর চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কংগ্রেস হাইকমান্ড নিতে পারেনি, নিতে চায়নি, কারণ তারা জানেন অধীরবাবু কংগ্রেসের সংগঠনটাকে টিকিয়ে রাখার জন্য লড়াইটা করছেন, তার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত কোনো অসূয়া বা বিদ্বেষ থেকে নয়। আচ্ছা, 2009 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস 14টি আসনে লড়ল, তৃণমূল 27টি আসনে, এসইউসি 1টা। কংগ্রেস 6টি, তৃণমূল 19, এসইউসি 1। 2011 একসঙ্গে জোট করলো কংগ্রেস তৃণমূল ক্ষমতায় এলো, কংগ্রেসের 42 জন বিধায়ক, 5-6 জন মন্ত্রী হলেন, একমাত্র মানস ভূঁইয়াকে সেচ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় কংগ্রেসকে ভাঙাতে লাগলেন। সব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগকে সামিল হয়ে কংগ্রেসের বিধায়করা তৃণমূলে যোগ দিয়ে দিলেন। তখন প্রতিদিন তৃণমূল ভবনে পতাকা নাড়া হতো, কংগ্রেস থেকে তৃণমূলের পতাকা ধরতেন। তাহলে কংগ্রেস তার জোট সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে দুর্বল করার, কংগ্রেসকে ভাঙার, কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে তোলার সব রকম চেষ্টা করে গেছেন। এটা ঐতিহাসিকভাবে সত্য। দেওয়ালে পিঠ থেকে গেছে কংগ্রেসের, অধীরবাবুদের নাম হয়ে গেল মামু কংগ্রেস, মালদা মুর্শিদাবাদ। তারপরে শুভেন্দুবাবুকে আসরে নামালেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মুর্শিদাবাদেও কংগ্রেসের যে ঘাঁটি আছে, মালদায় যে ঘাঁটি আছে, উত্তর দিনাজপুরে যে ঘাঁটি আছে, সেই ঘাঁটিকে ভেঙে চুরে তছনছ করতে হবে। দুটো লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ তৃণমূল জিতলো, কিন্তু অধীরবাবুকে হারানো গেল না, ডালুবাবুকেও হারানো গেল না। এবারে যদি আপনি বিধানসভা নির্বাচন দেখেন 2021-এ, বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে কংগ্রেস 2 লক্ষর বেশি ভোটে পিছিয়ে আছে, এবং খোদ বহরমপুরে আবার বিজেপি জয়লাভ করেছে। তাহলে এই প্রেক্ষিতে অধীর চৌধুরীর লড়াই, তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যদি সমঝোতাও হতো, তাহলেও অধীর চৌধুরীকে হারাবার জন্য যা করার তাই করতো তৃণমূল, আড়াল থেকে করত, গোঁচ প্রার্থী দিয়ে করত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা বাস্তব। তাই মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ, কেসি বেণুগোপালের পক্ষে পশ্চিমবঙ্গের কি বলবো, গ্রাসরুট লেভেলের পলিটিক্স বোঝা সম্ভব নয়। তারা সবকিছু উপর ভাষা বোঝেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মনে করেন যে বিজেপি বিরোধী লড়াইয়ের অন্যতম কারিগর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অ্যালায়েন্সের ক্ষেত্রে একটা লায়াবিলিটি, সেটা যারা তার সঙ্গে রাজনৈতিকভাবে সহাবস্থান করেছেন, ঘর করেছেন, তারা জানেন। অধীর যখন 2006 সালে কংগ্রেসের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মনোজ এবং ডেভিডকে দাঁড় করিয়ে জেতালো, প্রণববাবু তখন লোকসভায় কংগ্রেসের নেতা, কিচ্ছু তো বলেননি। কারণ প্রণববাবু জানতেন জঙ্গিপুর থেকে লোকসভায় নির্বাচিত হতে গেলে অধীর চৌধুরী ছাড়া তার কোনো গতি নেই। এবং রাহুল গান্ধী অধীরকে অত্যন্ত বিশ্বাস করেন। অধীরের যে
নিজের পায়ে কংগ্রেসকে দাঁড় করাবো, এই যে জেদ, এই যে ইচ্ছা, এই যে একাগ্রতা, এটাকে রাহুল গান্ধী সমর্থন করেন। তাই ছোটবাবু যখন সাত সকালে রাহুলের তুগলক লেনের বাসভবনে চলে গিয়েছিলেন, রাহুল পেশেন্ট হিয়ারিং দিয়েছিলেন, ভালো চা খাইয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে তৃণমূলের সঙ্গে সমঝোতা করা সম্ভব নয়, বরঞ্চ বাম সঙ্গে তিনি অনেক স্বচ্ছন্দ বোধ করেন এবং বামেদের বিজেপি বিরোধিতা নিয়ে কোন রকম প্রশ্ন তোলার জায়গা নেই। তা ছোটবাবুকে রাহুল গান্ধী ফিরিয়ে দিয়েছেন, পিসিমণি রাগ করলেন, তাই মুম্বাইতে ইন্ডি জোটের সাংবাদিক বৈঠক এড়িয়ে গেলেন, বললেন বিমান ধরার তারা আছে, এসেছিলেন তো ব্যক্তিগত বিমানে, বার্তা দিলেন। আচ্ছা, উত্তরপ্রদেশে কংগ্রেস 17টা আসনে লড়ছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের ভোট প্রাপ্তি পশ্চিমবঙ্গে কংগ্রেস যে ভোট পায় তার থেকে কম, তাও অখিলেশ জোট ধর্ম পালন করে 17টা আসন দিয়েছেন। আর এখানে মাননীয়া বলছেন যে 2টো আসন দেব। এখন তিনি টের পাচ্ছেন যে কংগ্রেসের সঙ্গে হাত না মেলালে মুসলমান ভোটের একটা বড় অংশ তার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কারণ মুসলমান এবার বুঝতে পারছেন যে যতই চিৎকার করুন মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে, ওগুলো সব লোক দেখানো, তাদেরকে ভোট ব্যাংক এবং রান্নায় তেজপাতার মতো হিসাবে ব্যবহার করা হয়। তৃণমূল জগদীপ ধনকরের উপরাষ্ট্রপতি পদে সমর্থন করে ভোট দিয়েছিল, যে জগদীপ ধনকরের সঙ্গে নিত্যদিন বাকযুদ্ধে জড়িত থাকত তৃণমূল। কই কংগ্রেসের প্রার্থীকে তো ভোট দেয়নি তৃণমূল। তারপরে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে, তো সেখানে প্রভাবশালীদের বাঁচাতে 4 জুনের পর তৃণমূল যে বিজেপির কাছে আত্মসমর্পণ করবে না, এই গ্যারান্টি কোথায়? সংখ্যালঘুরা এটা বোঝেন। আর কংগ্রেস আর বাম তাদের বিজেপি বিরোধী লড়াইটা মতাদর্শগত, তাই সংখ্যালঘুরা মনে করেছেন যে এই মতাদর্শগত লড়াইয়ে তৃণমূলের থেকে বাম কংগ্রেস অনেক বিশ্বাসযোগ্য, এবং অধীরবাবু তাই বাম সঙ্গ চেয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাতেই ভয় পাচ্ছেন যে 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট তিনি 2021-এ পেয়েছিলেন। সেই 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট তিনি যদি এই লোকসভা নির্বাচনে না পান, তাহলে তার অনেক হিসেব ওলট পালট হয়ে যাবে। যেমন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার 2টো, তারপরে মুর্শিদাবাদের 3টে আসন, কৃষ্ণনগর আসন, আমি তো 7-8টা আসনের কথা বললাম। এই আসনগুলোতে বাম কংগ্রেস জোট ফলাফলকে নিয়ন্ত্রণ করবে। তারা হয়তো বহরমপুরে কংগ্রেস জিতবেন অধীরবাবু, মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী জয়ের সম্ভাবনা প্রবল। তৃণমূল জন্য স্বস্তিদায়ক খবর মালদাতে নেই, সম্ভবত দিনাজপুরেও নেই। হ্যাঁ, মুর্শিদাবাদ কেন্দ্রে কাঁটে টাক্কার হবে, কিন্তু ওখানে হয়তো আবু তাহের সামান্য অ্যাডভান্টেজ, আর জঙ্গিপুরে তৃণমূল আগের বারও জিতেছিল, এবারও জিতবে। কিন্তু কৃষ্ণনগর কেন্দ্র সাদি জনপ্রিয়, বাম কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে, ভালো ভোট পেয়েছেন তিনি, মহুয়া মৈত্র জেতার সম্ভাবনা নেই। তাহলে জোটটা যদি হতো, যদি কংগ্রেসকে 6-7টা আসন ছাড়তো তৃণমূল, তাহলে সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূলের চিন্তা করার কথা থাকতো না। সংখ্যালঘুরা ওই 2021-এর মতোই লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দিত। বামেদের অবস্থা তখন খুবই করুণ হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। তিনি বললেন কংগ্রেসকে 2টো দেবো, তার বদলে মেঘালয় দাও, আসামে দাও। আসামে তৃণমূলের কি আছে? এটা মুসলমানরা বুঝেছেন। অধীরবাবু
সেই জন্যই বলছেন যে বিজেপির নাকি ট্রোজান হর্স মমতা বন্দ্যোপাধ্যায়, আর মল্লিকার্জুন খার্গের এইসব বোঝা সম্ভব নয়। এসব সর্বভারতীয় নেতা, এদের বাস্তববোধরহিত। এই মল্লিকার্জুন খার্গে মালদায় গিয়ে কি বলেছিল? বিজেপি যেভাবে কংগ্রেসের ক্ষতি করছে, তৃণমূলও করছে। তারপরেই মুম্বাই থেকে তিনি উল্টো কথা বললেন। অধীর বাবুর পক্ষে কংগ্রেসের এইসব নক্ষত্র যদি দিল্লিতে ছড়ি ঘোরায়, খুব বেশি দিন কংগ্রেস করা সম্ভব হবে না। তার মানে কি অধীর বাবু বিজেপিতে যাবেন? না, এই মুহূর্তে না। অধীর বাবু চেষ্টা করবেন কংগ্রেসে থেকে লড়াইটা লড়তে। তৃণমূল ক্ষমতা থেকে সরলে তৃণমূলের একটা বড় অংশ কংগ্রেসের দিকে ফিরতে চাইবে। অধীর বাবু সেই সুযোগে কংগ্রেসকে কনসলিডেট করে প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করতে চাইবেন বামেদের সঙ্গে নিয়ে। আর সেটা যদি সম্ভব না হয় এবং কংগ্রেসে তার থাকা কার্যত যদি অসম্ভব হয়ে দাঁড়ায়, তাহলে অধীর বাবু ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে অন্য কোনো সেকুলার পলিটিক্যাল আউটফিট তৈরি করার কথা ভাবতেই পারেন। তাতে বামেদের সমর্থন থাকবে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসটা রাতারাতি অধীর বাবু যদি নতুন কিছু করেন তাতে সামিল হয়ে যাবে এবং কংগ্রেসের ঘরে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। তাই মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ পশ্চিমবঙ্গ কংগ্রেসের কফিনে শেষ পেরেকটা পোঁতবার চেষ্টা করছেন। বারে বারে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে সমর্থন জানিয়ে। কিন্তু অধীর বাবু প্রথম থেকেই অনড়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম রাজনৈতিক সমঝোতায় যেতে চাইছেন না। তিনি মনে করেন একবার কংগ্রেস যদি তৃণমূলের হাত ধরে, তাহলে কংগ্রেস বলে আর কিছু থাকবে না, অবশিষ্ট অংশটা বিজেপিতে চলে যাবে। যে মামু কংগ্রেস পরিচয়টুকু কংগ্রেসের এখনো আছে, সেটাও সাইনবোর্ডে পরিণত হবে। কারণ তৃণমূলের বৃদ্ধি কংগ্রেসের ক্ষয় ছাড়া সম্ভব নয়। কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গের মতো দিগ্গজরা এই সহজ সত্যটা বুঝতে পারেন না, যেটা কংগ্রেসের রাজ্য নেতৃত্ব, প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন আগেই বুঝেছিলেন যে তৃণমূলের একমাত্র এজেন্ডা কংগ্রেসকে ধ্বংস করা। তাই তৃণমূলের ফাঁদে পা দিতে চাননি অধীর। তাই তাকে লাঞ্ছনা, গঞ্জনা, তথাকথিত হাইকমান্ডের ঔদাসীন্যের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু অধীর চৌধুরী বিনা যুদ্ধে তিনি 1 ইঞ্চি জমি কাউকে ছাড়বেন বলে আমার অন্তত মনে হয় না।